ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। কিন্তু সে ঠিক বললেন, আমাকে দিয়ে নাকি আপনারা অভিনয় করাবেন? অভিনয়? আমার উন্মাদ ছেলের সঙ্গে তোমার নকল বিয়ে হবে, আর রাত্রে শুধুমাত্র আমার বেডরুমে হবে তোমার ওভার ডিউটি। ওভার ডিউটি? এর জন্য প্রতিদিন তুমি 500 টাকা করে মাইনে পাবে। 500 টাকা? আমার প্রস্তাবে রাজি তো? হ্যাঁ স্যার, আমি রাজি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মঞ্জুর হয়েছে, আমার ছোটদা ছুটি মঞ্জুর হয়েছে, তাই তো সম্পূর্ণ সুস্থ হয়ে ছোটদা যে বাড়ি। কিন্তু ছোটদা এসে যখন জানতে পারবে যে বড়দা বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, যখন জানতে পারবে যে তার এই বাগদত্তা আজ তার বৌদি হয়ে না। ওগো ঈশ্বর, তুমি ছোটদাকে অন্ধ করে পাঠিও ঠাকুর, তুমি অন্ধ করে পাঠিও, অন্ধ করে। প্রতিমা, প্রতিমা, ডাক্তারদের ভ্রান্ত ধারণাকে পিছনে ফেলে আবার আমি তোদের কাছে ফিরে এসেছি। ছোটদা, ছোটদা, ছোটদা। এমন করে আমার দিকে তাকিয়ে তুই কি দেখছিস রে হতভাগী? ছোটদা। ভাবছি ডাক্তাররা যার নাম মৃত্যুর খাতায় লিখতে চেয়েছিল সেই আবিরকে সত্যি সত্যি বেঁচে এসেছে নাকি তার প্রেতাত্মা? না রে ছোটদা, এই কথা বলিস না। আজ তুই তো আজ আমাদের একমাত্র অবলম্বন রে ছোটদা। ধুর পাগলি, পর্দা থাকতে নেই রে ছোটদা, বড়দা নেই। ফুলসজ্জা রাতে বড়দা, ফুলো সজ্জা? কার ফুলো সজ্জা? বড়দার। পর্দা? আমার অ্যাক্সিডেন্টের কয়েকটা দিনের মধ্যে এত সব ঘটনা ঘটে গেল, অথচ আমি কি না। ছোটদা, যাক, পর্দা যে প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে আমি এতেই অনেক খুশি। ছোটদা। নাই বা পেলাম আমার দাদার বিয়েতে আনন্দ করতে। ছোটদা। আমি তো আমার বৌদি কোথায় রে? মৃত্যুর ওপার থেকে ফিরে এ হতভাগা আবির প্রথম তার বৌদির চরণ স্পর্শ করে নবজীবনের আশীর্বাদ চেয়ে বলবে, ছোটদা। এ কণ্ঠ আমার শোনা শোনা লাগছে কেন? ইনি, ইনি, ইনি বৌদি রে ছোটদা। ইনি আমাদের বৌদি। তুমি তুমি আমাদের বৌদি? কি ভাগ্য আমার, দেখো আমার একমাত্র বৌদি ছোটদা। মমতাময়ী মুখখানা দেখার দৃষ্টি ভগবান আমার আগে কেড়ে নিয়েছে। তুই কি বলছিস রে ছোটদা? তুই কি বলছিস? একটু আগে বলি না যে তুই সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছিস? সুস্থই তো। বৌদি, বৌদি আমার কাছে এসো তো, তোমার চরণ দুটি ছুঁয়ে প্রার্থনা করি এই অসহায় অন্ধ আবিরকে ভগবান যেন খুব শীঘ্রই মৃত্যু দেন, খুব শীঘ্রই মৃত্যু দেন। কাকাজি বলে তুই সম্পূর্ণ সুস্থ হয়ে বল না ছোটদা, তুই দেখতে পাস? সত্যি করে বল, তুই অন্ধ নোস? তুই দেখতে পাস? বল না ছোটদা, তুই দেখতে পাস? ওই তো আমি আমি তুমি আমাকে একটিবার ভালো করে তাকিয়ে দেখো। আমি আমি তোমার তুফানি, শুধু তোমারই আছি। না, আমি কাউকে দেখতে পাচ্ছি না। ছোটদা, আমাকে একটু চেনার চেষ্টা করো, আমি একটু চেনার চেষ্টা করো। না, কাউকে আমি চিনতে পারছি না। গাঢ় অন্ধকার ছাড়া আমি আর কিচ্ছুই দেখতে পাচ্ছি না, কিচ্ছু না, আমি কিচ্ছু না। তোমার ওই স্মৃতি নিয়ে বেঁচে থাকা পরদা কি করে বোঝাবো বলো, লাগে যত অসহায়। তোমার ওই স্মৃতি নিয়ে বেঁচে
সুজনদা, তুমি আমার হয়ে ওদের বুঝিয়ে বলো না যে আমি আর সবার মতন স্বাভাবিক নই, আর সবার মতো এই পৃথিবীর আলো দেখার শক্তি ভগবান আমায় আগে কেড়ে নিয়েছে। ঠিকই করেছে আবির ভাই, ঠিকই করেছে। এই পৃথিবীর আলো দেখার মতো শক্তি থাকলে তুমি তোমার অভিশপ্ত জীবনের অন্ধকারটাকে মর্মে উপলব্ধি করতে কেমন করে সুজন ভাই, মর্মে উপলব্ধি করতে কেমন করে এ সংসারে ঘটে যাওয়া অসংখ্য অঘটন তোমার চোখের সামনে ফুটে উঠলে তুমি যে পাগল হয়ে যেতে ভাই, তুমি যে পাগল হয়ে যেতে। পাগল হলে বোধহয় বেঁচে যেতাম সুজনদা। ছোটা প্রতিমা, আজ আমার সব হারিয়ে গেল রে। না ছোটা না বাঁচার শেষ অবলম্বনটুকু আজ আমার হারিয়ে গেল। গাঢ় অন্ধকার ছাড়া আর আমার কিচ্ছু রইল না প্রতিমা, কিচ্ছু রইল না, কিচ্ছু না। আছি কেউ না থা তোমার পাশে তোমার তুফানি আছে আমি বৌদি তুফানি আছে তুফানি আত্মহত্যা করে মারা গেছে। না কি করে হ্যাঁ রে আবি, তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে সেই বিয়ের রাত্রেই তুফানি আত্মহত্যা করে মারা গেছে। ঠিকই করেছে বাবা, ঠিকই করেছে। এই অন্ধ আবিরের পথ চেয়ে বসে থাকার চেয়ে মৃত্যু এই যে তার কাছে শ্রেষ্ঠ। ছোটা তুফানি, তুমি মরেও বেঁচে গেলে আর আমি বেঁচেও চিরকাল মরে রইলাম। তুফানি মরেনি আমি তুফানি মরেনি তোমার বাবা আর আমার দাদার সাজানো মিথ্যে নাটকের মাঝে তোমার তুফানি আজ একটা বাবার চরিত্র হয়ে গেছে আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি একটু শান্ত হও। কেন শান্ত হব ভেবেছেন আপনার এই মিথ্যে নাটকের নায়িকা সাজিয়ে আমাকে চিরদিন এমনি করে বন্দি করে রাখবেন আর আমি মুখ বুঝে তাই সহ্য করবো তাই না শোনো আবির, তোমার বাবা আর আমার দাদা জোর করে সেদিন তোমার দাদার সাথে আমার বিয়ে দিলেও তোমার দাদা কখনোই আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, তাই তো পুরো সত্যি রাতে তোমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে। সেদিন নিরুপায় হয়ে তোমার দাদা দেওয়া বড় বলে গড়াই তুলে দিলেও আজ আমি তোমায় ভালোবাসি আবির, আজ আমি তোমায় ভালোবাসি।
জানিস প্রতিমা, আজ আমি যদি এখানে ফিরে না আসতাম তাহলে বড়ই ভালো হতো রে। কেন বলছিস? তুই আমায় ক্ষমা করাবি বাবা হয়ে আজ তোকে আমি এক ভীষণ মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি, কিন্তু কেন যে বলেছি সে তুই বুঝবি না বাবা, সে তুই বুঝবি না। মিথ্যে নয় বাবা, মিথ্যে নয়, তুমি ঠিকই বলেছো। আমার তুফানি সত্যি সত্যি মারা গেছে। আর তোমরা যাকে দেখছো সে আমার তুফানি নয়, সে আমার তুফানি। ছোট্টা! 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 বাবা! আদর্শ চৌধুরীর সুখের খেলা ঘরে আজ তুমি কত সুন্দর খেলা ভাঙার খেলা। বাবা গো! হে ভগবান, তোমাকে শত কোটি নমস্কার। তোমাকে আকাশ পথে প্রেম করেছি, হে বিশ্বনাথ, যা কিছু আমার আছে তোমায় সব আমার। আকাশ পথে প্রেম করেছি, হে বিশ্বনাথ, যা কিছু আছে তোমায় সব আমার। বিশ্বনাথ, তোমায় সব আমার, তোমায় সব আমার, তোমায় সব আমার। কথা শোন সব না, এবার বাসায় ফিরে চল। আর যে বাসায় ফিরতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। হোক সন্ধ্যা, আমি আরো কিছুক্ষণ এই প্রকৃতির রূপ উপভোগ করতে চাই। কিছুক্ষণ কেন রে পাগলি, তুই তোর যতদিন ইচ্ছা তুই এখানে থাকবি। সত্যি বলছো দাদা? আরে হ্যাঁ রে হ্যাঁ, কতবার তো তোকে আমি এখানে আসতে বলেছি, কিন্তু তুই তো এখানে নিজে আসতে চাস না বল। কুয়োর ব্যাঙ হয়ে পড়েছিলাম ওই কলকাতার মাঝি। গ্রামের মাঝি যে এমন সুন্দর প্রকৃতি লুকিয়ে থাকতে পারি আমি প্রথম প্রত্যক্ষ করেছি আমার বান্ধবী প্রতিমার দাদার বিয়ে রাত্রে। এবার বুঝি তো, এবার বাসায় চল বোন। প্লিজ দাদা, আর একটু চলো না, ওই নদীটার ধারে গিয়ে বসি। নদী তার নিজের খেয়ালে কি সুন্দর এঁকে বেঁকে চলেছে, তাই দেখে আমি গাইবো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাতে পড়িয়ে দিতে কিছু সময় দিব আজ তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। স্বপ্নে দেখা কিছু বলো রে সোনা, কিছু বলো সোনা জানা প্লিজ প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা কিছু বলো রে সোনা, কিছু বলো সোনা জানা প্লিজ প্রাণে বোনা। সেই অনুরাগে তুলি তোমার তাবুলি নয়ন বাঁধা। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাতে পড়িয়ে দিতে কিছু সময় দিব তোমার
কতদিন পর আমি আজ স্বপ্নকে প্রাণ খুলে হাসতে দেখলাম। ও গো ঈশ্বর, হে হাসি যেন স্বপ্নার মুখে অম্লান লেগে থাকে। কে? আজকাল দেখছি ভোমরাকে আর ফুলের খোঁজ করতে হয় না, ফুলের সালা ভোমরা খোঁজে খোঁজে বেরাচ্ছে। এই ভদ্রভাবে কথা বলো তোর দাদা। দাদা এখান থেকে চলো, দাদা এখান থেকে চলো। দাদা, সালা আমি তাই তখন ভেবেছিলাম তোমরা দুটো জোড়া পায়রা। কি বললে? নমস্কার মশাই। আর কেন লজ্জা দিচ্ছেন মাইরে? একটু সাইড কারণ না ততক্ষণ তোমার এই ফুলকুমারী বোনটাকে নিয়ে নারীকে এত দুর্বল ভাবিস না শয়তান। মনে রাখিস, নারীর মাঝে লুকিয়ে আছে শ্রীনারীর শক্তি। যুগে যুগে বহু অশুভ শক্তি একমাত্র নারীর হাতে ধ্বংস হয়েছে রে শয়তান। আর তুই তো শালা একটা রাস্তার কুত্তা। উত্তরও কিন্তু একটা জাত আছে মিস্টার। তোমার পূজার বল আমি একেবারে তুলে রেখেছি। চুপ কর শালা। যে সালামের হাতের চড় খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে সে শালা একটা নেড়ি কুত্তা। এই ঝগড়ে আমার এই নেড়ি কুত্তাটা তোমার গা চাটতে গিয়েছিল বলে বড্ড ফোঁস করেছিলে, তাই না? এখন এই কালিয়ার কালো থাবার মাঝে তোমার ফোনা ফোঁস করতে পারবে তো? তোর নিজের প্রাথমিক পবিত্রতাকে যদি সংযত করতে পারিস, সবল তোকে খেতেই হবে। তার আগে আমি ওই ফোনা মোচড়ে ভেঙে দেব। খবরদার, আর এগোবেন না। আর এক পায়ে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলে যাও, চলে যাও এখান থেকে বলছি। শালাকে পিটিয়ে দম জমানে একেবারে ব্যারেক করে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার দাদাকে ছেড়ে দাও, আমার দাদাকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও আমার দাদাকে। আজ তোর দাদার সামনে তোকে নিয়ে আমি মানাবো। বাঁচাও। বাঁচাও। কে তুই? উল্কা। উল্কা? হ্যাঁ উল্কা, যেখানে তোদের মতো এই নরপশুর দল এখানে ফুলের মতো নারীদের নারীত্ব নিয়ে বেবিচার সার্কাস খেলায় মত্ত হয়, আর যেখানে তোদের মতো সমাজ বিরোধীর দল ফুর্তি স্বরে বিপন্ন হয় অসহায় মা বোনের দল, সেখানে বজ্রের মধ্যে সে ঠিকরে পড়ে এই উল্কা। চল শালা উল্কা, একেবারে মায়ের ভোগে চল। জানবেন সব, এখন আপনারা সম্পূর্ণ বিপদ মুক্ত। কি এই ডাক্তারবাবু আপনি? হ্যাঁ, আমি। ও আমার একমাত্র বোন স্বপ্না। আর স্বপ্না এ হলো ডাক্তারবাবু আজ থাক বোন, ওর পরিচয় আমি তোকে যথাসময়ে দিয়ে দেবো। নমস্কার। নমস্কার ম্যাম সাহেব, কিন্তু আপনারা হঠাৎ এখানে? স্বপ্না ট্রিটমেন্টের জন্য আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। ট্রিটমেন্ট? হ্যাঁ, এই কিছুদিন ধরে স্বপ্না মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল, তাই তারই ট্রিটমেন্ট করাতে তাকে আমি এখানে চেঞ্জের জন্য নিয়ে এসেছি। কিন্তু এই সবুজ সুন্দর গ্রামের মাঝে এমন হিংস্র হায়না থাকতে পারে তা আমি ভাবতেও পারিনি। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই ম্যাম সাহেব, এটাই উল্কার
জীবনের একমাত্র লক্ষ্য আপনি ফিরে যান ম্যাম সাহেব। এই উল্কা জীবিত থাকতে এখানে আর কেউ কোনোদিন আপনার কেস পর্যন্ত স্পর্শ করতে পারবে না। থ্যাংক ইউ। একদিন আমাদের বাসায় আসুন না, আপনার মতো রহস্যময় মানুষের সম্বন্ধে আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। দাদা দাদা, ওনাকে আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দাও প্লিজ। উল্কার কখনো ঠিকানার প্রয়োজন হয় না ম্যাম সাহেব। কর্তব্যের ঘন্টা বাজলে উল্কা নিজেই গিয়ে ঠিকরে পড়বে। তবুও তোমার একটা ঠিকানা দরকার উল্কা, আর আমি চাই আজ থেকে হোক এটাই তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনার পথ চেয়ে রইলাম। বাই। আপনার অনুরোধ উপেক্ষা করলেও আপনার দাদার আদেশ অমান্য করার স্পর্ধা যে আমার নেই, কারণ উনি যে আমার ভগবান, কারণ উনি যে তোমাকে পুনর্জন্ম দান করে উল্কা সৃষ্টি করেছেন। কাঞ্চন। তবে কেউ আমাকে কি হলো গুরু, আমার দিকে তাকিয়ে কি এত ভাবছো? না মানে কেন তুমি বারবার আমাকে ছায়ার মতো অনুসরণ করো বলতে পারো? তোমার কায়ার মাঝে ছায়া হতে চাই বলে, বর্ম হয়ে শত্রুর আঘাত থেকে তোমার শরীরটাকে রক্ষা করব বলে। কিন্তু কেন? জানি না গুরু, শুধু এটুকু জানি যে তোমাকে ঘিরে ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। চারিদিক থেকে অসংখ্য বিপদ যেন তোমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। কিন্তু না গুরু, আমি বেঁচে থাকতে কোনো বিপদের আঁচ আমি তোমাকে লাগতে দেব না। নিয়তি যদি আমার শিরে অকাল মৃত্যুর পরোয়ানা লিখে রাখেন, তাহলে কেমন করে তুমি তা পাল্টাবে? পাল্টাতে না পারলেও শত্রুর লক্ষ্য ভেদের মাঝে তোমার আগে তোমার এই ভাইটা তার বুকটা তো পেতে দিতে পারবে দাদা। কি বললে? যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, তারপরে হব ইতিহাস। আগামী পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কথা শোনো ভাই, উল্কার এই মরণ যজ্ঞে নিজেকে আহুতি দিয়ে আর তুমি তাকে অপরাধী সাজিও না, তাহলে ঈশ্বর হয়তো ঈশ্বরের সাথে আজ আমার হাত থেকে তোমার প্রাণ বাঁচায়। কে? খতম করে দিন বস, এই শালার জন্য আজ চিড়িয়াটা ফচকে গেছে। কি হলো মিস্টার? চালান গুলি, চালান। এ তুমি উল্কা। উল্কা? হ্যাঁ, আকাশ থেকে ঠিকরে পড়া একটা উত্তপ্ত আগুনের গোলা। হুবহু আকাশ চৌধুরী ডুপ্লিকেট। ওকে যদি আকাশ সাজিয়ে কি হলো মিস্টার? তখন থেকে তাকিয়ে আমার দিকে কি দেখছেন? উল্কার ভিতরে কিছু নতুন করে কিছু খুঁজতে চাইছেন বুঝি? ঠকবেন মিস্টার, উল্কার ভিতরে শুধু আগুন আছে, আগুন। আগুন আমি পুড়িয়ে নিভিয়ে দেব। হুকুম করুন বস, বেটাকে একদম সাবধান। গুরু বলে ওর কাছে ক্ষমা চেয়ে নে। ক্ষমা? কি বলছেন বস? যা বলছি তাই কর। ক্ষমা করে দিন গুরু। আর যদি কোনোদিন উল্কার উপর হাত ওঠার চেষ্টা করিস, তাহলে হাতগুলো আমি কেটে নেব। মনে রাখিস। উল্কার উপর আপনার এত দয়া উঠলো কেন তা জানতে পারি কি? তোমার সাহস আর বাহাদুরিতে আমি মুগ্ধ উল্কা, তাই তোমাকে আমার প্রয়োজন। উল্কা কারো গোলামি করতে জন্মায়নি মিস্টার। যতক্ষণ বাঁচবে সে মাথা উঁচু করে বাঁচবে। মাথা উঁচু করে চলার কাজই তোমায় আমি দেব। মাত্র কয়েকটা মাস একজন বিশেষ ব্যক্তির ছদ্মবেশে অভিনয় করতে পারলে তোমাকে আমি মোটা টাকা বকশিশ দেব। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আকাশ চৌধুরী নামে একজন লোকের সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল।
শুধুমাত্র তোমার এই ফ্যাঞ্চ কার্ড দাড়িটা উড়িয়ে দিলে আকাশ চৌধুরী বলে কারুই আর তোমাকে সন্দেহ হবে না। কাজে তুমি আকাশ সেজে ওই বাড়িতে যাবে এবং আমার ডিরেকশন অনুসারে কাজ করে যাবে। কিন্তু সত্যিকারের আকাশ যদি কোনোদিন ফিরে আসে, আসবে না, কারণ আকাশকে আমি কি বলে কোনো চিন্তা নেই। কিন্তু মিস্টার ওই আকাশ চৌধুরীর বাকি ফ্যামিলির সম্বন্ধে আমি তো কিছু জানি না। ওনার ফ্যামিলিতে কে কে আছেন, মানে মা, বাবা, ভাই, বোন কিংবা স্ত্রী? সব পরিচয় আমি তোমাকে দেব। আজ থেকে তুমি উল্কানো আকাশ, সবাই জানবে ওই ফুলসজ্জায় রাতে নিরুদ্দেশ আকাশ আবার বাড়ি ফিরে এসেছে। তাই আকাশের চাল চলন কথাবার্তা সব আমার ডিরেকশন অনুসারে হবে। এখন এসো, আমি তোমায় আকাশ চৌধুরী ফ্যামিলির সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। চুপ করে দাঁড়িয়ে কেন, উত্তর দাও, আমার প্রস্তাবে তুমি রাজি কিনা? রাজি বস, বিলকুল রাজি। যদি ভাবো ভালোবেসে বিনিময় পাবে ভালোবাসা, তবে যেন কোনোদিন পূর্ণ হবে না সেই আশা। যদি ভালো ভালোবেসে বিনিময় পাবে ভালোবাসা, তবে যেন কোনোদিন পূর্ণ হবে না সেই আশা। মনটাকে হারাবে, দুঃখকে বাড়াবে, সব কিছু হারিয়ে কোথা বলো দাঁড়াবে। মনটাকে হারাবে, দুঃখকে বাড়াবে, সব কিছু হারিয়ে কোথা বলো দাঁড়াবে। যদি ভাবনি ভিড়ে বাঁধবে কাউকে নিয়ে বাসা, তবে যেন কোনোদিন পূর্ণ হবে না সেই আশা। যদি ভাবো ভালোবেসে বিনিময় পাবে ভালোবাসা, তবে যেন কোনোদিন পূর্ণ হবে না সেই আশা। তবে যেন কোনোদিন পূর্ণ হবে না সেই আশা। তবে যেন কোনোদিন পূর্ণ হবে না সেই আশা। কিছুতেই মুখ থেকে মুছে ফেলতে পারছি
ঠিকই বলছি বৌমা, বৌদির কাছে দেওয়ার তো সন্তানেরই স্বামী, তাই বলছি এবার থেকে আবিরকে ভুলে যাও তুমি। না, আমার প্রাণ থাকতে নয়। বৌমা, আবির আর সম্পর্কে ভাবনাটা আমাকেই ভাবতে দিন। আবিরকে এখনো আমি ভালোবাসি, তাই নতুন করে আমি আবিরকেই বিয়ে করতে চাই। তাই আপনার বড় ছেলে দেওয়া শীতের সিঁদুরটাকে আমি মুছে ফেলেছি। কি বললে বৌমা? আকাশের পরানো সিঁদুরটাকে তুমি মুছে ফেলেছো? না বৌমা, এটা তুমি ঠিক করনি। ওতে যে আমার আকাশের অকল্যাণ হবে। কিসের অকল্যাণ? যে নেই তার সিঁদুর আমি রাখতে চাই না। বলো না বৌমা, আর তুমি অমন কথা বলো না। যেখানেই থাক, যেভাবেই থাক, আমার আকাশ তো বেঁচে আছে। আকাশের দেওয়া শাখা সিঁদুরের অমর্যাদা করলে তার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে বৌমা। সে মরলো কি বাঁচলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বৌমা, তাই বলছি যেমন করেই হোক আবিরকে রাজি করিয়ে আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। এই মাসের শেষেই আমি আবিরকে বিয়ে করতে চাই। না বৌমা না, আর তা হয় না। আত্মীয় স্বজন, সমাজ, সংসার সবার বিচারে তোমাদের একমাত্র পরিচয় তুমি তার পূজনীয়া বৌদি, আর সে তোমার স্নেহের দেওর। সেই মধুর সম্পর্কটাকে তুমি কখনোই কলঙ্কিত করতে চেও না বৌমা। কি বললেন? আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি বৌমা, আকাশের দেওয়া শাখা সিঁদুরের স্মৃতি তুমি মুছে দিও না। স্বামীর দেওয়া সিঁদুরই হলো স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তরের সম্পর্কের বন্ধন। সেই বন্ধন কোনোদিন কোনো কারণে ছিন্ন করা যায় না বৌমা। তাই বলছি এবার নতুন করে তুমি সেই শাখা সিঁদুরটাকে। না, যে সিঁদুর আমি একবার মুছে ফেলেছি সে সিঁদুর আমি কিছুতেই পরবো না। সিঁদুর যদি আমাকে পরতে হয় সে সিঁদুর হবে আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর। আমি জীবিত থাকতে তোমাদের এই মধুর সম্পর্কের মাঝে কখনোই কলঙ্কের কালি মাখাতে দেব না। ওতে শুধু এই আদর্শ চৌধুরীর সংসারে অশান্তি হবে না। সারা জগতে আদর্শ চৌধুরীর উন্নত শিরে ঘৃণার ধুৎকার জুড়ে মারবে, ঘৃণার ধুৎকার। পর্দার জন্য আবার তুমি কাঁদছো বাবা, যে আমাদের প্রতি অভিমান করে চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। তার জন্য তুমি একদম ভাববে না বাবা, একদম ভাববে না। আমিও তো তাই ভাবি রে মা, কিন্তু আমার এই অবুঝ মনটা যে কথা শোনে না। গো, পুত্র পিতার বুকে শত আঘাত দিতে পারে, তবুও জন্মদাতার পিতৃ হৃদয় কি পুত্র স্নেহের কর্তব্য ভুলতে পারে রে মা। তাই তো আকাশের কথা মনে পড়লে আমার বুকটা কেমন হাহাকার করে ওঠে। বাবা, সে আকাশ ছিল আমার সত্য সাধনার আশা ভরসা। দুর্যোগের সেই ঘন ঘোর বর্ষায় আমার আকাশের সমস্ত স্বপ্নগুলো ছিন্ন ভিন্ন। বাবা, এখন আমি কি করব? কেমন করে এই সংসারের হাল ধরব? আর কেমন করে আমি তোর বিয়ে দেব মা? চিন্তা কি আছে চৌধুরী মশাই? আমি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেব। কে তুমি? আজকে আমার নাম শ্রীযুক্ত গণেশ করবরে। আমি হলাম গিয়ে জাত ঘটক। আপনার বাড়িতে বিবাহযোগ্য মেয়ে জেনে আমি ঘটকালি করতে এলাম। এবার বলুন কেমন পাত্র চাই? আমার বিয়ের জন্য আপনাকে
কি আর বাঁচবো? এত টাকা যৌতুক দেওয়ার মতো সামর্থ্য কি আমার আছে? বাবা তাছাড়া তাছাড়া আমি শিক্ষক। মেয়ের বিয়েতে যৌতুক দেওয়ার প্রথাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। হবে না, নিজের পক্ষে 25-30 হাজার টাকা যৌতুক দিতে না পারলে আপনার মেয়ের কোনোদিনই বিয়ে হবে না। আপনি চাইলে 25-30 কি বলছেন, বিনা যৌতুকে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। বিনা যৌতুকে বিয়ে করার মতো পাত্র কোথায় গণেশ? কেন? আপনার সামনেই। কি বলছেন আপনি? সত্যি বলতে কি চৌধুরী মশাই, আপনার মেয়েকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি বললেন? মানে বিয়ে করে খুব যে একটা ইচ্ছা তা নয়, আসলে যৌতুকের অভাবে আপনার বিয়ে হবে না জেনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তাই তোমার আমাকে কন্যা রাজ্যে উদ্ধার করতে বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মানেটা কি গলা ধাক্কা দিয়ে বুঝিয়ে দিতে হবে? বিয়ে করতে আসার আগে আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজের চেহারাটা দেখেছেন? কখনো ভেবেছেন কি বিয়ে করার মতো যোগ্যতা আপনার আছে কি না? যোগ্যতা হ্যাঁ, যোগ্যতা। একটা মেয়ের বয়সে কি মেয়ের বিয়ে করতে তোমার লজ্জা করলো না গণেশ? তুমি কি ভাবলে যৌতুক দেওয়ার সামর্থ্য নেই বলে আমি যার তার হাতে আমার মেয়েকে তুলে দেবো? যা ছেলে যে শোনা রাগ হয় সে জানার কথা। তবে আমিও দেখবো চৌধুরী মশাই কোন সুপাত্র এসে তা আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায়। এদের আমার পায়ে ধরে সাদাসাদি করলাম, আমি হ্যাঁ করো না বলে দিলাম। বেরিয়ে যান। এই বলে দিচ্ছি। না গণেশ গড়গড়ি, বাবা মেয়েকে বিয়ে দিতে না পারি আমি আমার নিজের হাতে গোলা দিয়ে বাবা হাতের মোড়ার সঙ্গে আমার মেয়ের কোনোদিনই বিয়ে দেব না। বাবা আপনার আপত্তি না থাকলে প্রতিমাকে আমি বিয়ে করবো মেসমশাই। সাগরদা তুমি আমার সাগরদা তুমি প্রতিমাকে হ্যাঁ মেসমশাই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে খুব শীঘ্রই আমরা বিয়ে করব। অবশ্য অবশ্য আপনার যদি কোনো আপত্তি থাকে। সাগরদা আপত্তি কি বলছো বাবা? তোমার মতো হীরের টুকরো ছেলে আমার প্রতিমাকে বিয়ে করতে রাজি হয়েছে, এ কি আমার কম সৌভাগ্য? বাবা ও কথা বলে আমায় লজ্জা দেবেন না মেসমশাই। লজ্জা তো আমারই পাওয়া উচিত, যে পিতার সত্য রক্ষার সাজা দিতে পুত্র নিরুদ্দেশের পথে পাড়ি দেয়, যে পিতা অন্তপুত্রের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়, অন্যের বিবাহের জন্য যাকে অন্যের অনুগ্রহের আশার হাত পেতে দাঁড়াতে হয়, তার যে বড় লজ্জাহীন আর কেউ নেই বাবা। তার যে আর বড় লজ্জাহীন কেউ নেই। বাবা তুমি এত মহৎ, আমার মতো একটা সামান্য মেয়ের জন্য তুমি বলে তুমি সামান্য সাগরদা, সামান্য হলে কি তুমি এত সহজে আমার হৃদয়ে ভালোবাসার আলপনা আঁকতে পারছো? কিন্তু এত সুখ আমার ভাগ্যে সইবে তো সাগরদা। কেন সইবে না প্রতিমা? সুখ দুঃখ হাসি কান্না এই নিয়ে তো জীবন। আমাদের জীবনে যাই আসুক না কেন সাগরদা। সবটাই আমরা সমান ভাগে ভাগ করে নেব। সাগরদা আর আমি তোমাকে বলবো শোনো বলে কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। শোনো বলে কানে কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। সাধে
থামলেন কেন মিস্টার? বলুন, ওই আকাশ চৌধুরী বাকি ফ্যামিলি সম্বন্ধে সব কিছু বলুন। তাদের চাল চলন কথাবার্তা এসব না জানলে ওদের সাথে আমি অভিনয় করব কেমন করে? বলবো, সবই বলবো। আকাশ চৌধুরীর ফ্যামিলির আর একজনের কথা বলতে বাকি আছে, আর সে হলো আকাশ চৌধুরীর ভাই আবির, যে আমার আকাঙ্ক্ষিত তুফানিকে নিয়ে মূর্খের মতো বিয়ের স্বপ্ন দেখেছিল। তাই তো বিয়ের রাতে কালিয়াকে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ওই আবিরকে আমি কি কি হলো মিস্টার? এভাবে তুমি উত্তেজিত হয়ে উঠলে? না, মানে আমি ভাবছি এত করেও মালটা বেঁচে গেল কি করে? বেঁচে গেলেও চিরদিনের মতো অন্ধ হয়ে গেছে। গেছে? যদি বলেন তো আমি একদিন সুযোগ বুঝে একেবারে বেটাকে সাবার করে দেব। টোটালি ফিনিশ করার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু আমার ডিরেকশন অনুসারে কাজ করে যাবে। কোথায়, কিভাবে, কি কি কাজ করতে হবে তা তোমায় আমি যথা সময় জানিয়ে দেব। ওকে মিস্টার। এখন এসো, আমি তোমায় চিনিয়ে দিই ওই অন্ধ আবির চৌধুরীকে। চোখে জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুও ব্যথার আগুন জ্বলে মনে। নেবে না আগুন, নেবে না মনের আগুন, নেবে না। বেদনার ঝড়ে সে ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় পর। বেদনার ঝড়ে সে ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় পর। আসে না আসে না সারা আসে না আসে না আসে না আসে না।
নাটকই না তুমি সাজিয়েছো, যে নাটকের মাঝে অন্ধ না হয়েও আমৃত্যু করে যেতে হবে আমায় অন্ধের অভিনয়। স্বর্গীয় ভালোবাসার হাতছানিকে উপেক্ষা করে এই হৃদয়টা করে নিতে হবে কঠিন পাষাণ। তাই তো আমি বিধাতার উদ্দেশ্যে জানাই, শুনো হে বিধাতা, বলি তোমার কাছে এই জগতে দেওয়ার মতো সবই তো তোমার আছে। তোমার জন্য তোমার কাছে একটাই জিনিস চাই, যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায়, সে যেন তাকে পায়। না না, আর আমি অতীত নিয়ে ভাববো না, কারণ আমি যে আমার সৃষ্টি জীবন নাটকের এক অসহায় রূপকার। তাই তো ভালোবাসার রূপকথার আছে আজ আমার আর প্রবেশ করার কোনো অধিকার নেই। আলোর জগতে ছুটি নিয়ে এই গাঢ় অন্ধকারের মাঝে আমার চির নির্বাসন। সমস্ত অন্ধকার দূর করি আমি তোমাকে আলোর জগতে নিয়ে যাবো আবির। বৌদি, না গো না, ওই সম্পর্ক ধরে তুমি আমাকে ডেকো না। ওই সম্পর্কটা শুনলে আমার হৃদয়টা ভেঙে কান কান হয়ে যায়। কিন্তু কিন্তু আমার হৃদয়ে নেমে আসে কত প্রশান্তির ছায়া। ওই সম্পর্কে ডেকে আমি বড় কষ্ট পাই বৌদি। তুমি মিথ্যে কথা বলছো, আমি জানি মুখে বলতে না পারলেও অন্তর দিয়ে তুমি বলতে পারো। অন্তর তোমার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার মন বলছে আজও তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা আমার জীবনে এক দুর্লভ স্বপ্ন বৌদি। সেই স্বপ্নটাকে বহু কষ্টে আমি আমার মনের মাঝে ঘুম পাড়িয়ে রেখেছি। প্লিজ বৌদি, প্লিজ ওই ঘুমন্ত স্বপ্নটাকে তুমি আর নতুন করে জাগিয়ে তোলো না, আর নতুন করে জাগিয়ে তোলো না। তাহলে হয়তো আমি পাগল হয়ে যাব, একেবারে পাগল হয়ে যাব। বৌদি বৌদি বৌদি, কার বৌদি? কিসের বিয়ে? কিসের বৌদি? আমি কারো বৌদি ফৌদি নই। সেদিনের বিয়েটা ছিল একটা চরম দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনাকে ভুলতে তোমার দাদাকে পড়ানো ওই কলঙ্কিত সিঁদুরটাকে আমি মুছতে পেরেছি। আমার সেই শূন্য স্মৃতিটা শুধুমাত্র তোমার হাতে রান্না হওয়ার জন্য প্রহর গুনছে আবির। দাও না আবির, আমার এই শূন্য স্মৃতি তুমি রাঙিয়ে দাও না। চুপ করো, তুমি চুপ করো। তোমার ওই পাপ উক্তি সারা সংসার বিষাক্ত হয়ে উঠবে। সারা সময় সংসার আমাদের ঘৃণা থুতকার ছুঁড়ে মারবে। সারা জগতের মাঝে কলঙ্কিত হয়ে রইবে এই দেওর আর বৌদির মধুর সম্পর্ক। আমি তোমার ভালোবাসাকে বুকে নিয়ে সমস্ত কলঙ্ক ভুলে থাকবো। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি আবির, আমাকে তুমি একটু ভালোবাসা ভিক্ষে দাও, একটু শুধু ভালোবাসা ভিক্ষে দাও। সরে যাও। আমার শেষ কথা শোনো, তোমার আর আমার অতীতের সম্পর্ক যাই হোক না কেন, আজ তুমি আমার দাদার বিবাহিতা স্ত্রী। তাই আজ আমি তোমায় বৌদি বলে প্রণাম জানাতে পারি, কিন্তু প্রেমিকা ভেবে কখনো ভালোবাসতে পারি না। কাপুরুষ, আমার ভালোবাসাকে অসম্মান করে কখনোই তুমি শান্তি। তোমার দেওয়া ঘৃণাও আমার জীবনের এক পরম প্রাপ্তি। এ কি তুফানি, তোমার চোখে জল, তুমি কাঁদছো ডালে। দেখি 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 দেখি। তুমি আমাকে ভালোবাসো তাই না কল্লোল? শুধু ভালোবাসি না তুফানি, আমার জীবনে সবচেয়ে ভালোবাসার পাত্র শুধু তুমি। তাই তো বহুবার আমি তোমার হৃদয়ে প্রবেশ করতে গিয়ে উপেক্ষিত হয়ে কারণ তখন তুমি আবিরের প্রেমে দিশা হারা হয়ে দিশা আমার কেটে গেছে, দিশা আমার কেটে গেছে কল্লোল। ওই কাপুরুষ আবির আমার ভালোবাসাকে উপেক্ষা করেছে। আর ওই বুড়ো আদর্শ চৌধুরী আমার দাদার সাথে যুক্তি করে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে।
চোখে জল আল্লাহ চাইছে না কমে তোমার দাদা সাগর হয়তো চিরদিনের মতো পালিয়ে যাবে। তা যদি পারো কল্লুর, তাহলে তুমি পাবে এই তুফানের হৃদয় উজাড় করা ভালোবাসা। শুধু ভালোবাসা নয় তুফানি, একদিন না একদিন আমি তোমায় আপন করে কাছে টেনে নেব, আর সেই সঙ্গে টেনে নেব ওই আদর্শ আর আবির চৌধুরীর সমস্ত স্থাবর স্থাবর সম্পত্তি। তুমি সত্যি বলছো কল্লুর, সত্যি বলছো? ওই আদর্শ চৌধুরীর সমস্ত সম্পত্তি তুমি আমার নামে? তোমার নামে লিখিয়ে দেব। কিন্তু কিভাবে কল্লুর, কিভাবে সেটা সম্ভব? ওই অসম্ভবকে সম্ভব করে তুলতে হবে তুফানি। ওই নকল আকাশ চৌধুরী, কোন আকাশ চৌধুরী? হ্যাঁ তুফানি, ওই আসল আকাশের সঙ্গে নকল আকাশের হুবহুব অদ্ভুত মিল। তাই সেই নকল আকাশকে আসল আকাশ সাজিয়ে ওই আদর্শ চৌধুরীর সাজানো সংসারটাকে আমরা একেবারে শোষণ করে দেব। তা যদি পারো, তাহলে আমিও তোমাকে বলবো এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম সানাইয়ের সুরটা এমন কেঁদে কেঁদে উঠছে কেন? সবাই বলে সানাইয়ের সুর নাকি সুমধুর হয়, তাহলে আমার বিয়ের সানাইয়ের মাঝে এমন বিস্বাদের সুর কেন? তবে কি আমার দাদার জন্য মনটা খারাপ হচ্ছে? সত্যি আমার দাদা যদি থাকতো, কত ধুমধাম করে না আমার বিয়ে দিত, কত আসছে সীতা রামচন্দ্র বাজবে রে সানা, ছোটা আসছে সীতা রামচন্দ্র বাজবে রে সানা, আনন্দের নাই রে সীমা আমি সীতার মা। ও ও ও আসছে সীতা রামচন্দ্র বাজবে রে সানা, আসছে সীতা রামচন্দ্র বাজবে রে সানা, আনন্দের নাই রে সীমা আমি সীতার মা। ও
আছে কই কই দেখি দেখি বাহ 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 বেশ সুন্দর মানিয়েছে তো তোকে সুন্দর আজ তো খুব সুন্দর লাগছে রে সুন্দর মানে এই ছোটটা তুই তো চোখে দেখতে পাস না, তাহলে কেমন করে জানলি যে আমাকে সুন্দর মানিয়েছে? বল না রে ছোটটা। না মানে চোখ ছোট্ট। অন্ধ হলেও আমার অন্ধটা তোর অন্ধ নয় রে পাগলি সেই ছোট্ট। অন্ধর দৃষ্টি দিয়ে আমি তোর কাজটা কল্পনা করে নিলাম ছোটটা তুই সুখী হবি রে মন ছোটটা সাগর সাগর বড্ড ভালো ছেলে দেখবি ও তোকে খুব খুশি রাখবে। ছোটটা এই ছোটটা ছোটটা আমার একটা কথা রাখবি ছোটটা? কেন রাখবো না কত লোকের কত কোথায় তো রাখলাম তোরটাই আর বাকি থাকবে কেন বল বল প্রতিমা বল কি তোর সে কথা আমি বলছিলাম কি তোফানিকে ভুলে তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করবে ছোটটা? ইয়ে হ্যাঁ, ছোটটা আমি তুই হাসছিস না কাঁদছিস রে ছোটটা? তোর কাছে কান্না মনে হলেও এটা যে আমার প্রাণ খোলা হাসির প্রতিমা ছোটটা তোদের সেদিনে সে আমিরের অনুরাগের রং ছোটটা ফিকে হয়ে গেছে রে। ছোটটা আমার হৃদয় উদ্যানে ভালোবাসার কুড়িটা ফোটার আগে মাটিতে ঝরে ছোটটা পড়েছে স্তব্ধ হয়ে গেছে আমার মন পাপিয়ার কুতান এই ছোটটা তাই তো এই অন্ধ আবিরের কাছে ছোটটা বিয়ের স্বপ্নটা এক অবাস্তব কল্পনার প্রতিমা ছোটটা বাস্তব তুই কি কল্পনা জীবনে বিয়েই করবি না রে ছোটটা? না রে প্রতিমা না আমার মতো মূল্যহীন এক বোঝাকে অন্য কারো ঘরে চাপিয়ে দিয়ে আমি তার মূল্যবান জীবনটা নষ্ট করতে পারি না রে প্রতিমা এই যে আমির বাবু এখনো আপনি ভেতরে কথা বলছেন? আরে মশাই বর এসে গেছে আর ওদিকে বৃদ্ধ মেসমশাই একা সব দিক সামলাতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। অন্ধ বলে কি আপনি অতিথি আপ্যায়নটুকু করতে পারবেন না? সরি কল্লোল বাবু আই এম ভেরি সরি বৌদির গেস্ট হয়েও আপনি যেভাবে আমাদের উপকার করে চলেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোটটা অপূর্ব এই বেশি কি সুন্দর লাগছে তোমায়। আজ যদি আকাশবাবু থাকতেন নাই বা রইলেন তিনি আমি তো আছি রে বোন। আপনি আমাকে বোন বলে ডাকলেন? হ্যাঁ ডাকলাম আর কেন ডাকলাম জানিস তোর মতন আমারও একটা সুন্দর ফুটে বোন ছিল কিন্তু 10 বছর আগে এক সাপের কামড়ে বোনটা সে যদি আজ বেঁচে থাকতো হয়তো তোরই বয়সী হতো তোকে দেখে আজ হঠাৎ আমার এই বোন বলো তো। তুই কি আমার সত্যিকারের বোন হতে পারবি না? আজ থেকে না হয় আকাশ বাবু বলে আমাকে বলে দাদা কি হলো বলো? কোথায় কোথায় যন্ত্রণা হচ্ছে? কোথায় যন্ত্রণা? বুকের ভিতরে ভীষণ যন্ত্রণা। কোথায় কোথায় যন্ত্রণা হচ্ছে দাদা? আমাকে বলো কোথায় যন্ত্রণা হচ্ছে? কোথায় কোথায় কোথায়? প্রিয়তমা আমার জন্য তুমি মন খারাপ করো না। তোমাদের ভালোবাসা এমনি থাকবে আপনি কি করছেন? এরকম এমনি করে কি এত দূর স্পর্ধা তোমার? তুমি কিনা আমার এই বাগদত্তাকে বুকে জড়িয়ে ধরে বাগদত্তা শুধু আপনার একার নয় সাগর বাবু প্রতিমা একদিন ছিল আমারও বাগদত্তা। বিশ্বাস করুন ও আমায় ভীষণ ভালোবাসতো কিন্তু সব ভালোবাসায় সার্থক হয় সাগর। তাই তো আমার শত কষ্ট হলেও হাসতে হাসতে আমি আমার প্রতিমাকে আপনার হাতে তাই তো আপনার জীবনে প্রবেশ করার আগে প্রতিমাকে আমি আমার জীবন থেকে চির বিদায় দিলাম আর সেই বিদায় বেলায় প্রতিমারই অনুরোধে শেষবারের মতো আমাদের চাপার কেঁদে ডাঁটাতে এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। যাচ্ছি বন্ধু যাচ্ছি আমার প্রতিমাকে
আপনার কাছে রাখি যাচ্ছি, দেখবেন ওর যেন কোনো কষ্ট না পায়। ও যদি কষ্ট পায় মরেও যে আমি শান্তি পাবো না। প্রতিমা, চিরদিনের মতো তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছি। আমাকে ভুলে তুমি ওই সাগর বাবুকে নিয়ে সুখী হও, সুখী হও। मुबारक हो तुमको ये शादी तुम्हारी, सदा खुश रहो तुम, दुआ है हमारी। तुम्हारे कदम चूमे ये दुनिया सारी, तुम्हारे कदम चूमे ये दुनिया सारी, सदा खुश रहो तुम, दुआ है हमारी। बाय बाय, बाय बाय, बाय बाय, बाय बाय। বিশ্বাসঘাতিনী, এতই যদি তোমাদের প্রাণ ঢালা ভালোবাসা, তাহলে আমাকে নিয়ে তুমি মিথ্যে বিয়ের নাটক সাজালে কেন? তুমি জবাব দাও, তুমি জবাব দাও কলঙ্কিনী। কি জবাবে আর তুমি দেবে? তোমার গোপন অভিচারের দৃশ্যটা যে আজ আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। তুমি বিশ্বাস করো গো, যা দেখেছো তা ভুল, সব ওই কল্লোল সামন্তর ষড়যন্ত্র সাজানো। আমি আমি তো পাছে প্রতিজ্ঞা করছি, এসব আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। দূর হও কলঙ্কিনী। এই যে বাবা সাগর, লগ্ন পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বললেন বিয়ের আয়োজন করতে। না, এ বিয়ে হবে না। বৌদি, মা, এ তুমি কি বলছো? ঠিকই বলছি, প্রতিমার মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সাথে কখনোই আমার দাদার বিয়ে হতে পারে না। তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। সাগর, বাবা সাগর, তুমি এভাবে নীরব কেন? প্রতিমা, প্রতিমা তোর চোখে এত জল কেন? বাবা, বাবা গো, বাবা সাগর, তুমি অন্তত বলো কি হয়েছে? আমার প্রতিমা কেন কথা বলছে না? যে অন্যায় ও এতদিন করেছে তা স্বীকার করার মতন সাহস কি বলছে সাগর? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। আর বোঝারও কোনো প্রয়োজন নেই। সাগর, বরং আমার একটা কথা মন দিয়ে শুনুন, আপনার মেয়েকে যদি সুখী করতে চান তাহলে ওই কল্লোল সামন্তের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিন। তুমি এ কি হঠাৎ তুমি এ কথা বলছো কেন সাগর? বলছি কারণ আপনার মেয়ে প্রতিমা এই সাগরের চেয়ে না সাগর, তাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। মিথ্যে কথা, কারো কোনো চক্রান্তকে বিশ্বাস করে তুমি হয়তো আমার প্রতিমাকে ভুল বুঝছো। ভুল নয়। বিশ্বাস করো বাবা, আমার প্রতিমা কোনো এমন কোনো কাজ করতে পারে না। পারে নয় মেসমশাই, পেরেছে। আমার মতো আপনিও যদি নিজের চোখে দেখতেন তাহলে সমস্ত মিথ্যেকে অবিশ্বাস করে আপনি আমার চেয়ে উঁচু গলায় চিৎকার করে বলতেন সত্যি সত্যি। সাগর তার উচ্ছিষ্টাকে গ্রহণ করে নিজের জীবন কলঙ্কিত করবে না, সাগর, তাই সে তার অনেক স্বপ্নের ফুল দিয়ে গাঁথা সুখের মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে আজ থেকে হতাশার অন্ধকারে হারিয়ে গেল। চোখে আধার আমি ও কথা
অধিকার বুকে নেমে আসে শুধু হাহাকার হারিয়ে গেল আজ সব অধিকার একই খেলা বিধাতার একই খেলা বিধাতার যে ছিল আপন যে কেন বুঝি না কি করে হয়ে যায় মানুষ আজ বড় স্বার্থপর মানুষ লগ্নভ্রষ্ট হবে কেন? তার আগে আপনার মেয়েকে গলায় দড়ি বেঁধে গাছে টাঙিয়ে দিন, না হয় গলায় কলসি বেঁধে পুকুরে ডুবিয়ে মারুন। এইরকম কলঙ্কিনী মেয়ে বেঁচে থাকতে মরে যাওয়া অনেক ভালো। আমার মতো কলঙ্কিনী মেয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই বৌদি। আমার মতো কলঙ্কিনী মেয়ে মরে যায় ভালো। তুই চুপ কর প্রতিমা, তুই চুপ কর। বাবা গো! তোর জীবনে লগ্ন অবস্থার হাত থেকে উদ্ধার করতে আজ রাতের মধ্যে আমি যেখান থেকে যেমন করে হোক উপযুক্ত পাত্রের সন্ধান করে আমি তোকে দুঃখ করো না। আমি বলছি ও সুখী হবে। আমি এই কথা বলেই আশীর্বাদ করে দিয়ে তোমাদের দুজনকে সুখের হোক শান্তিদের হোক চললাম। আমার কথা শোন, তোরা সবাই যদি এভাবে একে একে চলে যাস আমার প্রতিমার কি হবে? আমার প্রতিমা যে লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। বাবা! চুপ কর প্রতিমা, তুই চুপ কর। তোরা কি আমায় পাগল করে দিবি? কোনো কিছুই কি আমায় জানাবি না তোরা? না, জানতে চেও না বাবা, জানতে চেও না। শুধু একটা কথা জেনে রেখো, এই সমস্ত কলম সমস্ত ষড়যন্ত্র ওই সাগরকে আমার বুক থেকে চিনিয়ে নেওয়ার জন্য। ওরে ওরে তুই চুপ কর মা। সাগর তোকে ভুল বুঝে চলে গেল। বাবা! আমি তোর জীবনে লগ্ন অবস্থার হাত থেকে উদ্ধার করতে আজ যেখান থেকে যেমন করে হোক আমি উপযুক্ত পাত্রের সন্ধান করে আনবো। না বাবা, না, তা হয় না, হতে পারে না। স্বামী সংসারের স্বপ্ন আমার মন থেকে আমি মুছে ফেললাম। এই বিয়ে সাজ ছড়ে ফেলে দিয়ে আজ থেকে আমি সাজলাম লগ্ন বর্ষা বিধবা। সুন্দর মালাটা কি মাটিতে মানায়? হ্যালো এটা বলো। না না কে? এটা বলো। তোমার গলাতে কে তুমি? কে তুমি বাবা? গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, পটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইউরোপ থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি। ডালিদের শের তাসখন্দের মিনারে বসে শুনেছি। মার্ক টোয়েনের সমাধিতে বসে গর্বিনী কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর, তাই আমি যা যাব, আমি এক যা যাব। পৃথিবী আমাকে
আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যা যাব, আমি এক যা যাব। কি বললি? তা কেন হবে গো, তা কেন হবে? ওই মালাটা যাতে নষ্ট না হয় সেই জন্যই তো ওটা ওর গোলা পড়ে। কিন্তু তুমি কি তোমার পরিচয়? পাগল। এই না না, আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু সত্যিকারে পাগল নই। ওই 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 ওরে আমাকে জোর করে হাতে পায়ে বেড়ি দিয়ে পাগল সাজিয়ে রেখেছে। তাই তো সুযোগ পেয়ে আজ আমি পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো? আর আস্তে আস্তে দেখলাম কি দেখলে? একটা বাড়িতে কত রঙিন আলো জ্বলছে, মিষ্টি সুরে সানাই বাজছে। লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই বাড়িতে নাকি বিয়ে হচ্ছে। আসলে আসলে কি বলতো, অনেকদিন পেট ভরে খাইনি তো, তাই তাই ভালো মন্দ খাওয়ার লোভে না আমি এই বাড়িতে ঢুকে পড়লাম। কি কি বললে? কিন্তু ঢুকেই দেখলাম কি দেখলে? সানাই সুরটা থেমে গেছি। আনন্দ কোলাহল বন্ধ হয়ে বেরিয়ে আসে শুধু কান্না আর কান্না। আর সেই কান্নার শব্দ অনুসরণ করে এখানে এসে দেখলাম কি দেখলে? চলে যান, চলে যা বলছি, এখান থেকে চলে যান। চলে যাব। হ্যাঁ, চলে যান। এত কষ্ট করে এসো, দুটো পেট ভরে খেতে না, না, পাবেন না, পাবেন না, খেতে পাবেন না। দয়া করে আপনি এখান থেকে চলে যান, আপনি খেতে পাবেন বেশ না। বেশ গো বেশ, আমি চলে যাচ্ছি। কেউ কেউ আমায় বুঝলো না। দাঁড়াও বাবা, আর তো তোমার যাওয়া হবে না। বাবা, আমার মেয়ের গোড়ায় মালা পরিয়ে তুমি যে ওর অর্ধেক সুখ দুঃখের ভাগিদার হয়ে গেছো। বাবা, কি বলছো তুমি? তাই তোমার কাছে আমার অনুরোধ, বাবা, বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করো বাবা। না। না 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 না, তা কি করে হয় গো, তা কি করে হয়? তার চেয়ে আপনি হতে পারে না বাবা। আচ্ছা, বিয়ে করলে আপনারা আমায় পেট ভরে খেতে দেবেন তো? হ্যাঁ বাবা, আমরা তোমায় পেট ভরে খেতে দেবো। আমি বিয়ে করতে রাজি। না বাবা, না। এর চেয়ে তুমি আমার গলা টিপে মেরে ফেলো বাবা, তবু আমি এই বিয়ে করবো না বাবা। তুমি আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমি বিয়ে করবো না। আর তুই অবাক করছিস না বাবা? এই আদর্শ চৌধুরীর কর্তব্যের তরিটাকে ওখানে ডোবানোর যে কোন চক্রান্ত চলছে বাবা। সেই চক্রান্তকে ভেদ করে আমি আমার লক্ষ্যে পৌঁছতে চাই। ওর পরিচয় যাই হোক, আমি জানি ও কোনো ঈশ্বর প্রেরিত দূত বাবা। তাই ওর হাতেই আমি আজ অর্পণ করলাম তোর সুখ, দুঃখ আর জীবনের ভার। বাবুটা কার রাগ থেকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় স্যারের মেজাজ একদম বিগড়ে আছে। বন্দুক নিয়ে সারা বাড়ি যেমন তোলপাড় শুরু করেছে। এখন এই সময় স্যারের সামনে গেলে গুলি করে মারবো, সব শুয়োরের বাচ্চাদের গুলি করে মারবো। এই যে শুয়োর, কাল কোথায় ছিলি? কেমন করে সবার চোখকে ফাঁকি দিয়ে ছেলেটা আমার বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেল? বল, শুয়োর। বিশ্বাস করুন স্যার, কাল সারা রাত আমি ছোটবাবুর দরজার পাহারাতে ছিলাম, কিন্তু মাঝরাতে হয়তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর সেই সুযোগে হয়তো চুপ কর, শুয়োর। স্যার আপনি আমাকে মারলেন। ছেলেটা যদি হারিয়ে যায় তোকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। হারাবে না স্যার, যেখান থেকে হোক যেমন করে হোক ছোটবাবুকে আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, আর এর মধ্যে ছেলেটা যদি কোনো সন্ধান না পায়। আপনার ছেলে কি বলে?
বিয়ে। শুয়োরের আমি বিয়ে করার টের পাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি কিছু ভাববেন না, ছোট বাবুকে আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। কোন শালা আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে বলতে পারো? তাকে শালা আমি গুলি করে মারবো। আপনি মাথা গরম করছেন কেন? ওই দেখুন আপনার ছেলে কোনো বনে দিকে বাবা, ও বাবা, বাবা দেখো কাকে নিয়ে এসেছি। এ আমার বউ। ও আমার বাবাকে প্রণাম করো গো, প্রণাম করো। দাঁড়াও, কোন অধিকারে তুমি এ বাড়িতে এসেছো? আমার স্বামীর দেয়া সিঁদুরের অধিকারে বাবা। মিথ্যা কথা। একটা বাস্তবহীন বা হাবাগোবা ছেলে কখনো সে স্বেচ্ছায় বিয়ে করতে পারে না। হয়তো তাকে ভয় দেখিয়ে বা কোনো কিছু জিনিসের লোভ দেখিয়ে তাকে তোমরা বিয়ে করতে বাধ্য করেছো। বাবা, ওরা সবাই বললো একে বিয়ে করলে আমায় নাকি পেট ভরে খেতে দেবে, তাই ভালো মন্দ খাওয়ার লোভে না আমি ওকে বিয়ে করে ফেললাম। চুপ কর হতবা। তা বিয়ে করেছিস, ভালো করেছিস। তাহলে একে এখান থেকে তাড়িয়ে দে। আমার কেন মারলাম মশাই? ওরা আমায় দিয়ে দিন, দিয়ে যাই। আমার নারী কিনা আমার বউকে আমি কাউকে দেবো না। ও ও ও শুধু আমার কাছেই থাকবে। তাহলে আর কি? ছেলে যখন বায়না ধরেছে বলো না কাজ করুন মালদার মশাই, বউ হাতের আয়োজনটা সেরেই ফেলুন। আমি না এই বউ হাতের ভোজটা খেয়েই এই শোন, আর একটা কথা বলেছিস তো তোকে আমি গুলি করে মারবো। যা ভাগ এখান থেকে। ভাগছি বাবা, ভাগছি। আপনি বন্দুকটা নামান, আমি বলি রাস্তায় গিয়ে দাঁড়াই। আপনারা ওকে তাড়িয়ে দিলে আমায় এবার ঘরে নিয়ে যেতে হবে কি না? এসো প্রতিমা, আমি তোমার পরীক্ষায় রইলাম। এই মেয়েটা, তুমি যাবে কি না? নাকি তোমার ওই চুলের মুঠি ধরে? না, ও আমার সঙ্গে কোথাও যাবে না। কি বললি শোন? দোহাই বাবা দোহাই, আমাকে আপনি তাড়িয়ে দেবেন না। বহু চোখের জলের বুক ভাসে আমি এই আশ্রয়টুকু খুঁজে পেয়েছি। দয়া করে আমাকে এই আশ্রয় থেকে দূর হয়ে যাও। কেন না বউ? শোনো বাবা, ওকে আমি সিঁদুর পরিয়ে বিয়ে করেছি। ও আমার বউ, আর আমার বউকে আমি কখন নাই বাড়ি থেকে বের করতে দেবো না। তাহলে আমার হাতেই তোকে মরতে হবে বলো। না বাবা না, তা হয় না, হতে পারে না। যদি মারতে হয় আপনি আমাকে মারুন বাবা, ওকে আপনি মারবেন না। তবে তাই ও, হোক। ছেড়ে দিন বাবা, ওর কোনো অন্যায় করেনি। তোমাদের দুটোকে আজ আমি আল্লাহ সাহেব রুকেন। কি? ওদের মুখে রক্ত না মাখলে মথম ঠান্ডা হবে না। এসা সুন্দর ছেলেটাকে আপনি খুন দিয়ে রাঙিয়ে দেবেন হালদার সাহেব। চিড়িয়া দেখেন হালদার সাহেব দেখেন,
তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, নইলে আমার সর্বনাশ করে দেবে। চলো। খবরদার, আমার বউকে নিয়ে ছিনেমিনে খেলতে দেবো না। আমি আমি আমার বউকে নিয়ে আছি। না, তোমাকে আমি কোথাও যেতে দেব না ডার্লিং। আমার যৌবনের মধু ঢেলে তোমাকে আমি আগলে রেখে দেবো। সাবাস আলিশা, সাবাস। কে তুমি? আমি তোমার হবু বউ এবং আজই হব তোমার আসল বউ। আমি ওর বিয়ে করে আসল বউ। আমাকে ছেড়েও কখনো কাউকে বিয়ে করতে পারি না, কখনো না। ওগো, ওগো, তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে চলো। চলো, পালিয়ে চলো, আমাকে নিয়ে এখান তুমি কোথায় পালাবে সুন্দরী? जो फान के अंदर तुम घुसिए गेছো ओ फान से बाहर आना बहुत मुश्किल আছে। আলিশা, ले जाओ আলিশা। না, আমি ওর সঙ্গে যাবো না। আমি আমি আমার বউকে ছেড়ে কোথাও যাবো না। এসো, এসো বাবু, এসো। তোমাকে আমার যৌবনের মধু দিয়ে তোমাকে আমি আগলে রেখে দেব। এসো। সাবাস আলিশা, हर को
ভুলে সর্বনাশের আগুন নিয়ে মেতে উঠতে পারেন। বিকৃত সুখের লোভে অন্ধ হয়ে অতি প্রিয়জনের বুকে বসাতে পারেন হিংসার ছুরি। উল্কা মেম সাহেব, এই উল্কা আকাশ থেকে ঠিকরে পড়া একটা আগুনের গোলা, অন্তরের মাঝে জ্বলতে জ্বলতে আমার স্নেহ প্রেম ভালোবাসা সব পুড়ে পাষাণ হয়ে গেছে মেম সাহেব, সে পাষাণ হয়ে গেছে। আর সেই পাষাণের বুকে আর তুমি ভালোবাসার সন্ধান করতে এসো না, আর ভালোবাসার সন্ধান করতে এসো না, তাহলে আজীবন তোমাকে শুধু কাঁদতেই হবে মেম সাহেব, আজীবন তোমাকে শুধু কাঁদতেই হবে। কাঁদবো উল্কা, কাঁদবো। আমি আজীবন তোমার জন্য কাঁদবো। দেখবো আমার চোখের জল দিয়ে তোমার মনের আগুন আমি নেভাতে পারি কিনা, নেভাতে পারি কিনা। এই কি স্বপ্না, তো তোর চোখে জল কেন রে পাগলি? দাদা, তোর মুখের সে মিষ্টি হাসিটুকু আজ কোথায় গেল রে স্বপ্না? উল্কা চুরি করে নিয়ে গেছে দাদা। উল্কা? হ্যাঁ দাদা, ও বড্ড নিষ্ঠুর, পাষাণ। পাষাণের মাঝেই তো লুকিয়ে থাকে নির্মল ঝর্ণা। এ পারবি না বোন ওই পাষাণের বুকে অঝরে ঝর্ণা ঝরাতে? দাদা, আচ্ছা যাক সে কথা। আচ্ছা শুন, তোর জন্য আমি একটা নতুন বন্ধু নিয়ে এসেছি। বন্ধু? হ্যাঁ, জীবনের কাছে হেরে গিয়ে কাপুরুষের মতো সে আত্মহত্যা করতে গেছিল, আর আমি অনেক বুঝে আমি সঙ্গে নিয়ে এসেছি। আর শোন, মানসিক ভাবে কিন্তু সুস্থ করার দায়িত্ব আমি তোর উপরে দিতে চাই। আমি নিজেই তো একটা রোগী দাদা, কেমন করে আর একটা রোগীর শুশ্রূষা করবো? হ্যাঁ রে, একজন রুগী তো পারে আরেকজন রুগীর চিকিৎসা করতে। তাই আমি চাই, শোন, আজ থেকে তোরা দুজনের ট্রিটমেন্ট করবি। কই কই এই ইয়াং ম্যান, ও ঘরে এটা বসে বোর ফিল না করে, আচ্ছা এই ঘরে এসো তো, আমার এই পাগলি বোনটার সঙ্গে তোমার আলাপটা করিয়ে দিই। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। মুহূর্তের উত্তেজনায় যে ভুল আমি করতে চেয়েছিলাম। এ কি সাগর, তুমি? স্বপ্না, তুমি এখানে? আরে কি মুশকিল, তোরা তো দেখছি দুজনকে আগের থেকে চিনিস। কেন চিনবো না ডাক্তারবাবু, হ্যাঁ আমরা তো দুজনে একই কলেজে পড়তাম। যাক যাক যাক, আমাকে আর নতুন করে তোদের পরিচয় করিয়ে দিতে হবে না। কিন্তু সাগর, তোমার জীবনে কি এমন ঘটেছিল যার জন্য তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? সে কথা বলার ধৈর্য আজ আমার নেই স্বপ্না। অবশ্যই এ কথা সত্যি, আমার জায়গায় তুমি থাকলে তুমিও সে একই পথে হাঁটতে স্বপ্না, একই পথে হাঁটতে। মন যা দুর্বল, সে তো নিজেকে শেষ করার কথা ভাবে সাগর, আর সংগ্রাম করে বেঁচে থাকাটাই তো আসল জীবন। ডাক্তারবাবু, মুহূর্তের উত্তেজনায় বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়ে নিজেকে শেষ করতে মন যায়, আর সেই সময়টা যদি তাকে বাধা দেওয়া হয় তখন তার কিন্তু আর আত্মহত্যার প্রবণতা থাকে না। ওই এই young man, আচ্ছা আমি ঠিক কথাই বললাম তো? আত্মহত্যা করার ইচ্ছে না থাকলেও বেঁচে থাকার ধৈর্য আজ আমার নেই ডাক্তারবাবু। এবার আপনি আমায় অনুমতি দিন, এই দেশ ছেড়ে আমি দূরে কোথাও গিয়ে। নো ইয়াং ম্যান, মেন্টাল ডিপ্রেশন থেকে যতদিন না তুমি সম্পূর্ণ সুস্থ হচ্ছ, আজ থেকে তোমার কোথাও যাওয়া চলবে না ডাক্তারবাবু। দাদা না চাইলেও আমি তোমাকে যেতে দিতাম না সাগর, কারণ আজ তোমাকে আমার বিশেষ প্রয়োজন। তবে আর কি, আজ থেকে তাহলে তোমরা দুজন আর কাজে লেগে যাও। না কলল না, এ আমি পারবো না, এ আমার পক্ষে সম্ভব নয়, অসম্ভব। ওই অসম্ভবকে সম্ভব করে তুলতে হবে তুফানি। তুমি তো সির্ফ অভিনয় করবে। কিন্তু সেই অভিনয় যদি নিখুঁত না হয়, সবাই যদি চিনতে পারে যে ওই লোকটা নকল আকাশ চৌধুরী সেজে এ বাড়িতে। না তুফানি, এই কল্লোল সামন্ত যখন আসল নকল চিনতে পারেনি, আশা করি কেউই তাকে চিনতে পারবে না। তো মন আমার কিছুতেই সায় দিচ্ছে না কল্লোল। একটা অপরিচিত পুরুষকে স্বামী সাজিয়ে তার সাথে অভিনয় করতে হবে, সুযোগ
চাকরি করতে এসেছে। কল্লোল, শুধু 1 মাসের জন্য ওকে আমরা আকাশ সাজিয়ে এই বাড়িতে রাখবো। আর এই 1 মাসের মধ্যে তুমি কৌশলে ওই বাড়ির সমস্ত দলিল পত্র, ব্যাংক অ্যাকাউন্টের কাগজ আত্মসাৎ করার চেষ্টা করবে। কাজের শেষে ওই বড় আদর্শ চৌধুরী আর অন্ধ আমিরটাকে দুটোকে পথে নামে ওদের সমস্ত প্রপার্টিটা আমাদের নিজেদের মধ্যে ভাগাভাগি করে ঠিক বলেছে কল্লোল। ওই আদর্শবান আদর্শ চৌধুরী আর ওই বদ ধর্মী আবিরকে আমি উচিত শিক্ষা দেব। সাব্বাস ডার্লিং সাব্বাস, এটাই তো আমি চাই। ওই আদর্শ চৌধুরীর সংসার নাটকে আজ থেকে আমি এক নতুন ক্যারেক্টার প্রবেশ করে দিলাম, যে ক্যারেক্টার শুধুমাত্র আমার ডিরেকশন অনুসারে কাজ করে যাবে। শুনে বঙ্গ অভিনয় আমি করব কল্লোল, তোমার ওই নতুন ক্যারেক্টারের সাথে সমান তালে তাল মিলিয়ে আমি অভিনয় করব। আমি শুরু করব ভয়ঙ্কর অভিনয়। এই যে বৌমা, দেখো তো আমার সকালের ওষুধ কোনটা? আজকাল চোখে ভালো দেখা যায় না। প্রতিবারও থাকলে না হয় নিজেই সময় মতো ওষুধগুলো খাইয়ে দিত। দাও না বৌমা, আমার সকালের ওষুধ কোনটা? ওষুধ? এই নিন আপনার ওষুধ। আমার ওষুধগুলো তুমি ফেলে দিলে? তবে কি ভাবলেন আপনার আদরে বৌমা ওই ওষুধগুলো আপনার মুখে একেবারে গুঁজে দেবে? ওরাই বুঝিয়ে দেবে কেন বৌমা? আজকালকার তো তোমার মতো উচ্চ শিক্ষিতা আধুনিকা পুত্রবধূ রুচিবোধের বিচারে এই বুড়ো শ্বশুর আর মোড়া শুয়োরের মূল্য তো একই। কাজেই শ্বশুর হিসাবে আজকালকার পুত্রবধূর কাছে এইটুকু আশা করা মূর্খামি ভেবে আমি ওষুধগুলো শুধু বেছে দিতে বলেছিলাম। আমি আপনার বাবার চাকর নই যে দিন রাত আপনার সেবাদাসী হয়ে সেবা করব। সেবাটা যে নারীর একটা সহজাত ধর্ম, সেই কথাটাও আজকাল ভুলে গেছো তোমরা। থামুন! ওসব ফণিতা ছেড়ে আমার কথা মন দিয়ে শুনুন। আজ থেকে এই বাড়ির সব কাজ, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, বাজার করা আপনি করবেন। আপনি কি বললে বৌমা? আমাকে কি তুমি এ বাড়ির চাকর বানাতে চাও? তবে কি ভেবেছেন আমি চাকরানি হয়ে আপনাদের সেবা করব? অসম্ভব। মন ভালো না থাকলে কোনো দিন আমার পরিবর্তে রান্নাটাও আপনাকেই করতে হবে। বৌমা, আর আপনার অন্ধ ছেলেকে বলে দেবেন বাড়িতে বসে শুধু অন্ন ধ্বংস করলে হবে না, হয় ও কোনো কাজ খুঁজুক, না হয় পথে দাঁড়িয়ে বলুক, বাবু মশাই আমি অন্ধ ভিখারি, দয়া করে আমাকে 2-1 টাকা ভিক্ষে দিন। বৌমা, আমার প্রথম ভিক্ষেটা সর্বপ্রথম আমি তোমার কাছেই চাইলাম বৌদি। দয়া করে অসহায় অন্ধ ভিক্ষুকের ঝুলিতে সামান্য করুণা ভিক্ষে দাও। দেব, সামান্য করুণা তবে করুণা নয়, ঘৃণা। তোমার দেওয়া ঘৃণা আমি আমার জীবনে আশীর্বাদ বলে মাথায় তুলে নিলাম বৌদি। এত আঘাত তুই সইতে পারছিস আমি? কেন পারবো না বাবা, কেন পারবো না? এই বয়সে তুমি যদি শত আঘাত অপমান নীরবে সইতে পারো, তাহলে আমি কেন পারবো না? কে বলে আমি এত আঘাত অপমান সইছি? আমি তো বেশ সুখে আছি রে। তাছাড়া কোন বাড়ির কজন বৌমা এই বুড়ো শ্বশুরের প্রতি এমন সেবা যত্ন করে? তাই বুঝি তোমার বৌমার বিশেষ আবদারে এ বাড়ির বাসন মাজা থেকে শুরু করে বাজার করা সমস্ত কিছুর দায়িত্ব তুমি তোমার নিজের হাতে তুলে নিয়েছো বাবা। ওরে আজ যে আমি বড় নিরুপায়, কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি যে বড় ভুল করে ফেলেছি। তাই তো সেই ভুলের প্রায়শ্চিত্ত শুধু আমার চোখের জল। চোখের জল মুছে এবার কাজের জন্য প্রস্তুত হন। আমি লিস্ট করে রেখেছি, এই লিস্ট মতো ঠিক বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসবেন।
আমায় দাও বৌদি, আমি যাব বাজার করতে। তুমি কি বাজার করবে? আমার কসমেটিক্স গুলো ঠিক মতো চয়েস করে আনতে পারবে? কিছু না পারলেও তোমার মুখে লাগাম দেওয়ার জন্য উপযুক্ত একটা লাগাম আমি ঠিক আনতে পারবো বৌদি। তবে রে রাস্কেল, আত্মসম্মান করার জন্য কি? হ্যাঁ, আমি তোমার মানে স্বামী, আই মিন আকাশ। আকাশ দাদা, ফুলসজ্জার রাতে বাবার উপর অভিমান করে এই আকাশ তোমাকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছিল। সেই আকাশ আবার তোমার ভালোবাসার টানে তোমার কাছে ফিরে এসেছে। ও হ্যাঁ, কি যেন নামটা, তুফানি। হ্যালো তুফানি। কে তুমি? কে তুমি? সত্যি করে বলো। সে কি, আমায় চিনতে পারলে না? কে যেন বুড়োটা। বাবা বাবা, বাবা, বাবা আপনি আমাকে চিনতে পারলেন না? আমি তোমার বড় ছেলে, মানে আকাশ। দাদা, কি যেন নাম? আবির আবির। ও, আবির। কেমন আছো? না মানে কেমন আছিস ভাই? হ্যাঁ, ভালো তো? তুমি কেমন আছো দাদা? খুব ভালো। বৃদ্ধ বাবা আরে অন্ধ আবিরকে ছেড়ে থাকতে তোমার বুঝি কষ্ট হয়নি দাদা? হয়েছিল বলেই তো আবার আমি তোদের কাছে ফিরে এলাম। ওসব কথা বাদ দাও তো এখন। কতদিন বাইরে ছিলে, এতদিন পরে এখানে এলে। এখন চলো বিশ্রাম নেমে চলো। চল। দাঁড়াও বৌমা, আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। তুমি একটু ভালো করে দেখার চেষ্টা করো তো। ও আকাশের মতো দেখতে অন্য কেউ নাই তো? বাবা, থামুন। আজে বাজে কথা বলে আমার স্বামীর মুডকে অফ করে দেবে না বলে দিচ্ছি। সেদিন আপনার জন্য ও আমায় ছেড়ে চলে গিয়েছিল। আজকে আবার যদি ওকে চলে যেতে বাধ্য করে, তাহলে এই সংসারে আমি আগুন জ্বালিয়ে দেবো। আগুনের গোলা যে বাড়িতে আছে সে বাড়িতে আগুন লাগতে কতক্ষণ? কি? না মানে তুমি আমার বিশ্রামের ব্যবস্থা করো। আজ কিন্তু আমি সারাদিন বিশ্রাম করবো। বেশ তো, তাই করো। আর আজ আমি প্রথম তোমার হাতে রান্নাও খাবো, নিশ্চয়ই খাবো। এবং সেই রান্নার সমস্ত উপকরণ তুমি নিজে হাতে পছন্দ মতো কিনে আনবে, কেমন? তাই হবে, তাই হবে। লোকটা প্রথম দিন থেকেই যেভাবে আমার সাথে ফাই ফরমাস শুরু করেছে, যেন আমি ওর 7 জন্মের দাসী। কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমি তোমার আকাশ বাবা। না, জন্মদাতার চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না।